সকালটা বাড়ি ফিরল বিকালে। এখানে গ্রীষ্মের শেষ বলে ধীরে ধীরে দিন ছোট হয়ে এসেছে। ভীষণ ক্লান্ত লাগছিল তার। দেহের মাঝে এখনও যে বাংলাদেশের দিন রাত্রির হিসাব। তাই মস্তিষ্ক জেগে থাকতে চাইলেও শরীর চাইছে বিশ্রাম। বুঝতে পারছে সকাল, বিশ্রাম প্রয়োজন। অনেক হেঁটেছে আজ। প্রথমে দেখতে গিয়েছিল ওয়াশিংটন মনুমেন্ট। ওয়াশিংটন মনুমেন্ট মূলত 555 ফিট উচ্চতার একটি স্মৃতিস্তম্ভ। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের স্মৃতির উদ্দেশ্যে এই স্তম্ভটি নির্মাণ করা হয় 1884 সালে। স্তম্ভের সাথে খনন করা হয়েছে স্বচ্ছ জলের এক পুকুর। এই পুকুরের নাম রিফ্লেক্টিং পুল। কথিত আছে এই পুকুরে মনে মনে কিছু কামনা করে পয়সা নিক্ষেপ করলে নিক্ষেপকারীর মনের সুপ্ত বাসনা বা ইচ্ছা পূরণ হয়। দর্শনার্থীদের অনেকেই তাই পুকুরে কয়েন ফেলেছে। পরিষ্কার জলের নিচে চকচক করছে তামার পয়সা। পুকুরের পানিতে নিশ্চিন্তে সাঁতার কেটে বেড়াচ্ছে অগণিত হাঁস এবং হাঁসের বাচ্চা। বাচ্চারা হাঁসের পালকে খাবার দিচ্ছে। মনুমেন্টকে কেন্দ্র করে গড়ে উঠেছে মার্কিন প্রশাসনের 4টি গুরুত্বপূর্ণ স্থাপনা: হোয়াইট হাউস, লিঙ্কন মেমোরিয়াল, জেফারসন মেমোরিয়াল, ক্যাপিটল বিল্ডিং। লিঙ্কন মেমোরিয়াল সাদা ভবনটি প্রাসাদতুল্য, চওড়া এবং দীর্ঘ সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে হয়। প্রায় অনেকগুলো সিঁড়ি ভেঙে ভেতরে ঢুকতে দেখা যায় 99 ফিট উচ্চতার আব্রাহাম লিঙ্কন বসে আছেন একটি চেয়ারে। ভবনের দেয়াল জুড়ে খোদাই করে লেখা আছে আব্রাহাম লিঙ্কনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণী। লিঙ্কনের রাজকীয় দীর্ঘকায় মূর্তি দেখে মনটা অন্যরকম হয়ে গেল। রাষ্ট্রনায়ককে সম্মান দেখানোর এক অভিনব কায়দা সত্যিই মনোমুগ্ধকর। মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস দেখে অবশ্য সকালের তেমন কোনো রোমাঞ্চ বোধ হলো না। একেবারেই সাধারণ একটি সাদা রঙের ভবন, যার চারপাশে পর্যবেক্ষণ টহল দিয়ে কড়া পাহারা দিচ্ছে নিরাপত্তা বাহিনী। তবে এই ভবনটি বিশ্বের জনপ্রিয় নেতা বারাক ওবামার এককালের বাসস্থান ছিল। এটা মনে পড়ায় কিঞ্চিত পুলকিত হলো সে মনে মনে। মন বিশেষ ভালো ছিল না, স্বস্তি ছিল না। তবুও টু শব্দ না করে বাধ্য মেয়ের মতো ঘুরিয়ে বেরিয়েছে নাবিলা আর ফাহাদের সাথে। ঘোরা শেষে নাবিলাকে ওর বাসায় ড্রপ করে এসেছে সে আর ফাহাদ। গাড়ি থেকে নামার আগে নাবিলা খুব জরুরি গলায় বলেছে, তুই অবশ্যই আরশানকে সরি বলবি, ভুলে যাবি না। লিসেন, হি ইজ গোয়িং টু বি ইয়োর ব্রাদার ইন ল। ট্রাই টু হ্যাভ সাম রেসপেক্ট। সকাল হ্যাঁ না কিছুই বলেনি, কিন্তু ভেতরে ভেতরে একটা অপরাধ বোধ তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আরশানকে কোথায় পাবে সে? এই মানুষটা থাকে পাতাল ঘরে, সবার চোখের আড়ালে। ওই অদ্ভুত রহস্যময় মানুষটার হদিশ পাওয়া কি এতই সহজ? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল সকাল। ঘুম ভাঙল মাঝরাত্রিরে বেহালার সুরে। ধরফরিয়ে উঠে বারান্দায় ছুটে গেল সে। কাউকে বলে দিতে হলো না, সে নিজেই বুঝে নিল আরশান বাড়িতে আছে। এই বেহালা বাদক আরশান ছাড়া অন্য কেউ নয়, কিন্তু ভায়োলিনের যে শুধু সুরই শোনা যায়। গভীর রাতে নিকষ কালো আধারে সুরের স্রষ্টাকে কোথাও দেখতে পাওয়া যায় না। অনেকক্ষণ অবধি বসে রইল সে বারান্দায়। এক সময় ভায়োলিনের সুর থামল, কিন্তু জঙ্গলের ধারে লম্বা ভূতের মতো লোকটাকে আজ আর দেখা গেল না। শুধু হঠাৎ একটি বারের জন্য মনে হলো কেউ একজন গাছের তলা দিয়ে ঝোপ ঝাড়ে কাপন তুলে জঙ্গলের দিকে হেঁটে গেল। তারপর ক্রমাগত ঝিঝি পোকার শব্দ, হঠাৎ হঠাৎ প্যাঁচার ডাক আর উষ্ণ বাতাসের ফিসফিস। আজ আকাশে তারা নেই, আকাশ মেঘাচ্ছন্ন। বিন্দুবাসিনী নিভৃতে এসে দাঁড়ালো তার পাশে। শেহজাদি, আপনি কাজটা ঠিক করেননি। জানি, খুব বড় বোকামি করে ফেলেছি। এখন কি করব বলো তো? আপনার সখী ঠিক বলেছে, আপনার উচিত ক্ষমা চাওয়া। সকাল কুকড়ে যায়, মুষড়ে যায়, ভালো লাগে না তার। ওই মানুষটার মুখোমুখি হতে ভয় পায় সে। একটা অকারণ অযৌক্তিক গা শিরশিরে ভয়। নিজেকে নিজে বুঝে উঠতে পারে না সে। জীবন বিষাদ লাগে। না, থাকবে না সে এ বাজে দেশে, চলে যাবে। কালকেই চাচিকে বলবে সে। তবে এত টাকা খরচ করে আসার পর অন্তত একটা মাস থেকে না গেলে বাবা ভীষণ রাগ হবেন। বাবা মেনে নেবেন না তার এই সিদ্ধান্ত সকাল জানে। একটু বাদে পূর্বের আকাশে
লালচে হওয়া শুরু করলো। জঙ্গলের ভেতর প্লাবিত হলো ভোরের স্নিগ্ধ হাওয়া। নানা রঙের নানা জাতের পাখির কিচিরমিচির করে গাছে গাছে ডালে ডালে উড়ে বেড়াতে লাগলো। তার মাঝে একটি ছোট্ট লাল রঙা পাখি, কি যে সুন্দর! পাখিটার নাম জানে না সকাল। ফুরুত ফুরুত করে এই ঝোপ থেকে ওই ঝোপে উড়ে বেড়াচ্ছে, টিউ টিউ করে ডাকছে। তার সারা রাতের ক্লান্তি আর দুশ্চিন্তা এই এই আশ্চর্য সুন্দর মায়াবী ভোরের আগমনে মুহূর্তেই অদৃশ্য হয়ে গেল। সেই সময় ভোরের আবছা মন কেমন করা নরম আলোয় সকাল দেখল একটা লম্বা মানুষ জঙ্গলের ভেতর থেকে ডাল পাতা ঝোপঝাড় মারিয়ে দ্রুত পায়ে হেঁটে আসছে। আরশান। তার গায়ে ছাই রঙা টি শার্ট, কালো হাফ প্যান্ট। আশ্চর্য, এই ছেলে কি সারা রাত বনের মাঝে ছিল? সকাল বসা থেকে চট করে উঠে পড়ল, বারান্দার রেলিংয়ে ভর দিয়ে ডাকলো, এই যে শুনুন একটু, শুনছেন আপনি? স্নিগ্ধ মসৃণ শব্দহীন নীরব ভোরে সকালের আচমকা ডাকটা শুনে একটু চমকে উঠল আরশান। মাথা উঁচু করে চাইল বারান্দায় দাঁড়ানো সকালের দিকে। চোখ জোড়া রাখলো সকালের নাক মুখ চুল সব ঘুরে ঘুরে এসে অবশেষে থামল তার সুন্দর নিখুঁত ঠোঁট যুগলের কাছে। কয়েক মুহূর্ত কাটল নিঃশব্দে। সকাল ঝুঁকে দাঁড়িয়েছিল রেলিংয়ে ভর দিয়ে, তার পরনে রাতের ঘুমানোর পোশাক। ঢেউ খেলানো চুলগুলো এসে পড়েছে বুকের ওপর, চোখ দুটো একটু ফোলা। ভোরবেলার রেশমি ঐন্দ্রজালিক আলোয় তার রূপ তখন অপার্থিব। আরশান কথা বলল, কিছু বলবেন? জি, বলুন কি চাই? এই আত্মম্ভরী হামবরা প্রশ্নের ধরন দেখে সকাল একটু বিচলিত হলো। কোন কুলক্ষণে যে সে কথা বলতে এসেছিল এই ডাটিয়াল লোকটার সঙ্গে। সকাল একটা বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। বলল, একটু কথা ছিল আপনার সাথে। বলুন। 1 মিনিট, আমি আসছি বলে সকাল তড়িঘড়ি করে গায়ে একটা চাদর জড়িয়ে পায়ে চপ্পল লাগিয়ে সিঁড়ি ভেঙে নেমে আসলো কাঠের সিঁড়িতে। পা রাখতেই ভুবন কাঁপানোর আওয়াজ হলো। চারপাশ নিশ্চিন্দ্র নীরব হওয়ার নিজের পায়ের আওয়াজ নিজের কানে ভূতের মতো লাগলো। সকালের মনে হলো বাড়ির লোকেরা সব ঘুমিয়ে থাকলেও এই শব্দে বুঝি তাদের ঘুম ভেঙে যাবে। মনে হতে সে সংযত হলো, পা টিপে টিপে এগোতে লাগলো। দরজা খুলল সন্তর্পণে। বাইরে বেরোনোর পর সে আবিষ্কার করলো যে বস্তুত আরশান দাঁড়িয়ে আছে বাড়ির পেছনের দিকে এবং সে বেরিয়ে এসেছে বাড়ির সামনের দিক দিয়ে। অতএব ব্যাকইয়ার্ডে যাওয়ার রাস্তা খুঁজে বের করতে হবে। তখন অন্ধকার সম্পূর্ণ কাটেনি। এদিক সেদিক ঝুলছে মাকড়সার জালের মতো। বাগানে ফুটে থাকা রং বেরঙের ফুলগুলো হাওয়ায় কাঁপছে তীর তীর করে। গ্রীষ্মকাল হলেও ভোরের বাতাস ঠান্ডা, একটু একটু শীত করছিল সকালের। খেয়াল করলো বাগানের পাশ ঘেঁষে দাঁড়িয়ে পেছনের দিকে চলে গেছে সরু একটা মাটির রাস্তা। ঢালু হয়ে নেমেছে 2-3 ফিট নিচে। দ্রুত পা এগিয়ে গেল সে। ঢালু পথ দিয়ে নামতে নামতে দেখা গেল সরু রাস্তার পাশে থোকায় থোকায় ফুটে আছে নীল রঙের কতক জংলি ফুল। দেখে সকালের চোখ জুড়িয়ে গেল। সে মোহবৃষ্ট হয়ে হাত বাড়িয়ে ছিঁড়ে নিল 3-4টে ফুল, গুজলো কানের কাছে। তার পরনের নাইটিটিও হালকা নীল রঙের, বেশ মানিয়ে গেল ফুলের রঙের সাথে। আমেরিকার শুধু একটি দিকে কি সকালকে ভীষণভাবে আলোড়িত করেছে, সেটি হলো এদেশের প্রকৃতি শোভা। প্রকৃতিকে কি করে ভালোবেসে বুকে আগলে রাখতে হয় সে বিষয়ে তৃতীয় বিশ্বের দেশগুলোর শিক্ষা নেওয়া উচিত প্রথম বিশ্বের দেশগুলো থেকে। আরশান দাঁড়িয়ে আছে ঠাই। সকালকে দেখা মাত্র ঝাঁজের সাথে বলল, এই আপনার 1 মিনিট? টানা 5 মিনিট দাঁড়িয়ে আছি আমি। বলতে বলতে ওর চোখ পড়ল সকালের কানের পাশে গুজে রাখা ফুলগুলোর দিকে। একটু বুঝি বিদ্রুপের হাসি ফুটে উঠল ওর ঠোঁটে। বলল, সেজে সাজগোজ করে আসবেন যেহেতু 1 মিনিট বললেন কেন? আর একটু বাড়িয়ে বলতেন সময়টা। আচ্ছা, মুশকিল তো। এমন কটু বুদ্ধি সম্পূর্ণ মানুষ সকাল জীবনে এর আগে কোনো দিন দেখেছে বলে মনে পড়ল না। কথার ধরন দেখলে গা জ্বালা ধরে যায়। সকাল রাগ সামলে বলল, সাজগোজের কি দেখলেন? চলতে চলতে এই ফুলগুলো দেখলাম। এই ফুলগুলো আমি চিনি না, তাই কৌতূহলবশত তুলে নিলাম।
এর নাম ভার্জিনিয়া ব্লুবেলস ওয়াইল্ড ফ্লাওয়ার, তবে গার্ডেনে চাইলে কাল্টিভেট করা যায় বলেই আরশান সকালকে আরেকটা বার ভালো মতো দেখে নেয় তার বড় বড় পাপড়িওয়ালা চোখ দুটো মেলে। তার চোখ দুটো ভারী মনোহর, কিন্তু চাহনি অতিশয় তীর্যক এবং তেজালো। সকাল বিব্রত হয়ে গেল। গায়ে চাদরটা ভালো মতো টেনে টুনে জড়িয়ে নেয় সর্বাঙ্গে। যাই হোক, কিছু বলার আছে আপনার? আরশানের কাট প্রশ্ন। মেয়েটাকে তার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। প্রথম এবং দ্বিতীয় সাক্ষাতে এই মেয়ে উপর্যুপরি তাকে অপদস্থ করার চেষ্টা করেছে। আজ পর্যন্ত অন্য কোনো ব্যক্তি তার সাথে এতটা অফেন্সিভ আচরণ করতে পারেনি। এখন এই ভোরবেলায় মেয়েটা ঠিক কী মতলবে তার কাছে এসেছে তা বোঝা যাচ্ছে না। শুনুন, আমার হাতে যাও 4-5 মিনিট সময় ছিল, তা আপনি সাজগোজের পেছনে খরচ করে ফেলেছেন। এখন আমার সময় নেই। আমি দৌড়তে যাব, শাওয়ার নিব, ব্রেকফাস্ট করব, রেডি হব এবং অফিস যাব। অফিস পৌঁছতে হবে 10টার আগে, অতএব আমাকে এখন যেতে হবে। তবে হ্যাঁ, কথা হতে পারে ব্রেকফাস্টের টেবিলে। আরশানের চটাং কথা শুনে সকাল কাচুমাচু হয়ে যাচ্ছিল। আর এই কাচুমাচু চেহারাটা দেখে আরশান ভেতরে মজা পাচ্ছিল। সে তাকিয়ে বলল, অতএব আপনাকে অপেক্ষা করতে হবে। সকাল কোনো রকমে শুধু বলতে পারল, ও, আপনি চাইলে ওয়াক করে আসতে পারেন এই সময়টুকুতে। ওয়াক? হ্যাঁ, মর্নিং ওয়াক। আচ্ছা। সকালকে বিভ্রান্ত দেখাচ্ছে। সে ঠিক বুঝতে পারছে না কি করা উচিত, কি বলা উচিত। চাইলে আমার সাথে আসতে পারেন। আপনার সাথে? হ্যাঁ, আমার সাথে। আচ্ছা, আমি তাহলে তৈরি হয়ে আসছি। ও, সাজগোজ করবেন? তাহলে এক কাজ করুন, আপনি সাজগোজ শুরু করে দিন। ওটা করতে করতে আমার সব কাজ শেষ হয়ে যাবে। দেন উই হ্যাভ ব্রেকফাস্ট টুগেদার। বাই। বলে আরশান আর দাঁড়ালো না। সকাল দাঁতে দাঁত চেপে ওর চলে যাওয়া দেখলো। একটা মানুষ এতটা অসভ্য আর অভদ্র কি করে হতে পারে? মরে গেলেও একে সরি বলবে না সে। সরি পাওয়ার মতো কোনো যোগ্যতাই তার নেই। সকাল উপরে নিজের ঘরে এসে তৈরি হয়ে নিল। না, আরশানের সাথে নয়, সে নিজে একাই যাবে মর্নিং ওয়াকে। আসার পর থেকে আশপাশটা একটি বারের জন্য ঘুরে দেখা হয়নি। কালো ট্রাউজার, সাদা টি শার্ট আর কেডস পরে চুল বেঁধে নিয়ে নিচে নামলো সে। নামার পর প্যাটিওতে যখন আরশানকে দেখলো, তখন অনুভব করলো সে মনে মনে এমনটাই চাইছিল। আরশানকে বোঝাতে চাইছিল সে সাজগোজ করতে গিয়ে অযথা সময় নষ্ট করার মতো মেয়ে নয়। আরশান চেয়ারে বসে জুতোর ফিতে বাঁধছিল। মুখ তুলে তাকালো সকালকে এক নজর দেখে নিয়ে বলল, ওয়াও, সো ফার্স্ট। সকাল তাচ্ছিল্য হাসলো। বোঝাতে চাইল সে এসব সস্তা তারিফে তার কিছু আসে যায় না। জুতো ঠিক করে নিয়ে আরশান উঠে দাঁড়ালো। 2-3টা লাফঝাপ দিয়ে শরীর গরম করে নিতে সে বলল, চলুন যাওয়া যাক। তাল গাছের মতন লম্বা চওড়া সুঠাম দেহের আরশানকে এমন বাচ্চাদের মতো লাফাতে দেখে সকাল হেসে ফেলল। হাসছেন কেন? আর ঠিক তখনই আরশান আবিষ্কার করলো সকাল হাসলে তার গালে টোল পড়ে। মেয়েটা খুব কম হাসে, অথচ হাসলে কি ভীষণ ভালো দেখায়। এমনি হাসি চাপিয়ে বলল সকাল। স্ট্রেঞ্জ বলে আরশান কয়েক লাফে উঠোন পার হয়ে গেল। সকালও এগোলো তার পিছন। রাস্তায় ফুটপাত দিয়ে মানুষজনের আনাগোনা দেখা গেল। কয়েকটি ছেলে কুকুর নিয়ে হাঁটতে বেরিয়েছে। কুকুরের গায়ের রং ফর্সা সাদা, মনিবের ঠিক বিপরীত। সকালদের দেখে ছেলেটি সহাস্যে বলে উঠল, হাই দেয়ার, গুড মর্নিং। সকাল হেসে গুড মর্নিং বলল। একটি বেগুনি চুলো মেয়ে হাফ প্যান্ট আর ট্যাঙ্ক টপ পরে দৌড়ে গেল তাদের পাশ দিয়ে। যেতে হাত নেড়ে গুড মর্নিং বলতে ভুলল না। আরশান বলল, আপনি যেমন গোদাই লাক্সারি চালে হাঁটছেন, তাতে তো মনে হচ্ছে মেন রাস্তায় উঠতে সন্ধ্যা হয়ে যাবে। আমি চললাম, আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন, কিন্তু ভুলেও হারিয়ে যেয়েন না।
এরপর দৌড়তে শুরু করলো। লম্বা লম্বা পা ফেলে মুহূর্তের মধ্যে কয়েক গজ দূরে চলে গেল সকালকে ফেলে। সকাল হতভম্ব হয়ে চেয়ে রইল খানিকক্ষণ, তারপর আকপিচ কিছু না চিন্তা করে শুরু করলো দৌড়নো। দেশে সে রোজ নিয়ম করে যোগব্যায়াম করে। সপ্তাহে দুদিন যোগ ব্যায়ামের ক্লাসে যায়। শরীর তার মোটামুটি ফিট, কিন্তু এমন খোলা আকাশের নিচে প্রাণপণে দৌড়ে যাওয়া তার জীবনে এই প্রথম। বাতাস কেটে কেটে ঘর বাড়ি বন জঙ্গল পেছনে ফেলে রেখে দৌড়তে লাগলো সে ফুটপাত ধরে। সে একা নয়, দৌড়াচ্ছে আরও অনেকে। কেউ কারো দিকে ভ্রুক্ষেপ করছে না, চোখে চোখ পড়ে গেলে শুধু ভদ্রতার হাসি দিচ্ছে। আকাশে সদ্য ফোটা দিনের আলো, হাওয়া বিশুদ্ধ, গাছে গাছে পাখিরা তখন নির্বিচ্ছিন্ন ডেকে যাচ্ছে। রাস্তায় গাড়ি ঘোড়া বেরিয়ে গেলেও কালো ধোঁয়া নেই। অযথা হর্ন দিয়ে কেউ কাউকে বিরক্ত করছে না। একটি দুটি ছেলে মেয়ে আপন মনে সাইকেল চালাচ্ছে। একটি বাচ্চা মেয়ে এক পায়ে চালাচ্ছে স্কুটার। ঘণ্টা খানেকের মধ্যে এরা প্রাতকালীন কার্যকলাপ শেষ করে সকাল 10টার মধ্যে যে যার মতো কর্মস্থলে চলে যাবে। এদের জীবন চলে রুটিন মাফিক। ছুটির দিনেও খেয়াল করেছে সকাল, এদের দিন শুরু হয় খুব ভোরে। বাঙালিরা ছুটির দিন পেলে সারা সপ্তাহের ঘুম একবারে ঘুমিয়ে নিতে চায়। বেলা পর্যন্ত বিছানায় গড়াগড়ি করে। দুপুরের খাবার বিকেলে খায়, বিকেলের খাবার রাতে। কিন্তু পশ্চিমাদের কাছে জীবনের অর্থ অন্যরকম। স্বাস্থ্য নিয়ে ওরা কোনো রকম আপোষ করে না। রাস্তার মানুষগুলোর মধ্যে কোনো ভেদাভেদ নেই। কেউ সাইকেল, কেউ পায়ে হেঁটে, কেউ বা গাড়িতে চড়ে বেরোলেও প্রতিটি মানুষ এখানে সমর্যাদায় অধিষ্ঠিত। প্রাচ্য ও পাশ্চাত্যের সবচেয়ে বড় তফাৎটাই এখানে। পাশ্চাত্যের সমাজে সবাই সমান। কে গরিব, কে বিত্তমান, তা এক নজরে বোঝার উপায় নেই। সুইপারকে এখানে লোককে হাসি মুখে ধন্যবাদ দিতে ভোলে না। অথচ বাংলাদেশের বেশিরভাগ মানুষ রিকশাওয়ালা বা কাজের লোককে একটা বিনা পয়সায় ধন্যবাদ দিতে কথাটা কতটাই না কার্পণ্য করে। টানা 10 মিনিট দৌড়ানোর পর সকাল হাঁপিয়ে উঠেছে। হাঁটুতে 2 হাত রেখে কুঁজো হয়ে দাঁড়িয়ে ফোঁস করে নিঃশ্বাস নিতে থাকলো সে। দরদর করে ঘামতে শুরু করলো। বুক থেকে গড়ালো, বুক করতে লাগলো ধরফর। আরশান পেছন ফিরে তাকিয়ে সকালের অবস্থা দেখে দাঁড়িয়ে পড়ল। কোমরে হাত দিয়ে সরু চোখে চেয়ে দেখল খানিকক্ষণ সকালের কাণ্ড। তারপর উল্টো পথ ধরে ঝড়ের বেগে দৌড়ে মুহূর্তের মাঝে হাজির হলো সে সকালের সম্মুখে। মেয়ে কি উদ্বেগ নিয়ে বলল, সে কি মরে যাচ্ছেন নাকি? সকাল তীক্ষ্ণ ফলার মতো ধারালো দৃষ্টি নিক্ষেপ করলো ওর মুখে। তার গলা দিয়ে কথা বেরোচ্ছে না, গলা শুকিয়ে কাঠ। পানি খাবেন? ও সরি, পানি তো নেই আমার কাছে। সকাল কিছু বলল না, হাঁসফাঁস করতে থাকলো, মুখ হা করে দম নিতে থাকলো। এ অবস্থা কেন? খাওয়া দাওয়া কিছু করে না নাকি? বাবা মা খাওয়ার দেয় না? জ্বলন্ত চোখে চাইলো আবার সকাল আরশানের দিকে। এটা কি মানুষ নাকি অন্য কিছু? এভাবে তাকাচ্ছেন কেন? কিছু তো ভুল বলিনি। সেই মুহূর্তে একটা সাদা চামড়ার ছিপছিপে দেহের মেয়ে ঝড়ের বেগে দৌড়ে অতিক্রম করে গেল। আরশান মেয়েটিকে ইঙ্গিত করে সকালকে বলল, দেখুন কিভাবে দৌড়াতে হয় দেখুন। আপনি তো দেখি ফার্মের মুরগি। কয়েক কদম হেঁটেই কাত হয়ে গেলেন। সকাল কোনো কথা না বাড়িয়ে আরশানকে রেখে ছুট দিল আচমকা। এই হাবড়া ছেলেটা তাকে ফার্মের মুরগি বলল। সে জানে না সকাল কি জিনিস। কোনোভাবে হার মানবে না সকাল। এবার দেখো আরশান সাহেব, সকালকে তুমি আর হাতের নাগালে পাও কিনা। সকাল ছুট দেওয়ার সাথে সাথে আরশানও আর দাঁড়িয়ে রইল না।
দৌড়ানো আরম্ভ করলো, কিন্তু সকালের গতি এবার সত্যি মারাত্মক। আরশান ছুটতে লাগলো প্রাণপণে। ছুটতে ছুটতে অন্যমনস্ক বেপরোয়া সকাল একটি ভুল করে ফেলল। নেইবারহুডের ফুটপাত ছাড়িয়ে পিচ চিন্তা না করে মূল রাস্তায় উঠে পড়ল সে। দ্বিমুখী একটি 2 লনের রাস্তা, সেই রাস্তায় জেব্রা ক্রসিং নেই, অতএব পথচারীদের এই পথ দিয়ে রাস্তা পার হওয়ার কথা নয়। 2 দিক থেকেই গাড়ি আসছে। এসব রাস্তার স্পিড মিটার 35 বেঁধে দেওয়া হলেও কিছু কিছু গাড়ি 40-এর ওপরে তুলে ফেলে। সেই রকম 40-এর ওপরে চালাতে থাকা একটি লাল রঙের জিপ গাড়ির সামনে গিয়ে পড়ল সকাল। গাড়িটি বিকট শব্দে ব্রেক কষে থেমে পড়ল মাঝ রাস্তায়। ভাগ্যিস এর ঠিক পেছনে বা কাছাকাছি দূরত্বে অন্য কোনো যানবাহন ছিল না, তাহলে এই আচমকা প্রতিরোধের কারণে পেছনের গাড়িগুলো মুখ থুবড়ে পড়ত জিপ গাড়ির ওপর। কি বৈনাশিক ঘটনা ঘটে যেতে পারত চোখের নিমিষে। সকাল ঘটনার আকস্মিকতায় পাথর হয়ে গেছে তার, এবং ব্রেক কষে থেমে যাওয়া গাড়িটির মধ্যিখানে দূরত্ব 1.5 হাত। একেই বলে দৈবক্রমে বেঁচে যাওয়া। জিপ গাড়ির পেছনে ধীরে ধীরে আরও গোটা 3 গাড়ি লাইন গড়াতে থাকলো। সকাল হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে আছে, কাঁপন ছড়িয়ে যাচ্ছে সর্বাঙ্গে। আশেপাশের পথচারীদের সব কটা চোখ তার ওপর নিবদ্ধ। জানালার কাচ নামিয়ে একটা হোঁচকা গোছের লোক ক্ষুব্ধ গলায় বলে উঠল, ইউ স্টুপিড থিঙ্ক, রাস্তার মাঝখানে কি করছো? ইউ কুড হ্যাভ ডাইড রাইট হেয়ার। আতঙ্কে সকাল কাগজের মতো সাদা হয়ে গেছে, তার মুখ নড়ছে না। ঠিক সেই মুহূর্তে 2টি সবল পুরুষালী হাত রাস্তার মাঝখান থেকে তাকে সযত্নে নিয়ে এলো রাস্তার কিনারায়। সকাল মুখ তুলে দেখলো আরশানকে। সে শক্ত করে আরশানের হাত চেপে ধরল। তার চক্ষু 2টি বিস্ফোরিত, ওষ্ঠ কম্পনরত। জিপ গাড়ির ড্রাইভারকে আরশান বলল, এক্সট্রিমলি সরি, আসলে ওর একটু তাড়া ছিল, তাই কোনো দিক খেয়াল না করেই ছুটে এসেছিল। তোমাকে অনেক ধন্যবাদ গাড়ি থামানোর জন্য। তুমি একজনের প্রাণ রক্ষাকারী। ড্রাইভার শান্ত হলো না, বেশ উত্তেজিত গলায় বলল, তোমার গার্লফ্রেন্ডকে সামলাও ম্যান, আর একটু হলেই আমার হাতে মার্ডার হয়ে যেত, জেলে যাওয়া লাগতো আমার। পেছনের গাড়িগুলো অধৈর্য হয়ে হর্ন দেওয়া শুরু করলো। অজ্ঞতা জিপ ড্রাইভারকে গালাগালিতে ইস্তফা দিয়ে গাড়ি টান দিতে হলো। তারপর কয়েক সেকেন্ড কাটলো স্থবিরতায়। যেমন ছিল তেমনই দাঁড়িয়ে রইল সকাল। দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা দৃশ্যটি দেখছিল তাদের মধ্যে থেকে একজন বয়স্ক সাদা ভদ্রলোক ভারী করুণ গলায় আরশানকে বলল, গড সেভ করেছে তোমাদের। আজকে তুমি তোমার ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলতে পারতে। খুব বড় বাঁচা বেঁচে গেছো। আরশান কি বলবে খুঁজে পেল না। মনে মনে বলল, ভালোবাসার মানুষ না ছাই, সাক্ষাৎ আপদ একটা। কোনো রকমে ঘাড় নাড়ল সে ভদ্রলোকের কথায়। সম্মতি জানালো নাকি অসম্মতি ঠিক বোঝা গেল না। সকালের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছে সে। মেয়েটার চোখে এখনও আতঙ্ক। সুন্দর ঠোঁটজোড়া থেকে থেকে কেঁপে উঠছে। আরশান এক সময় বলল, ঠিক আছেন আপনি? সকাল ধীরে ধীরে মাথা নেড়ে সায় দিল। ঠিক আছে সে এখন। তাহলে এখন আমার হাতটা ছাড়ুন, আরশান বলল অস্বস্তি নিয়ে চাপা গলায়। সকাল অপ্রস্তুত হয়ে আরশানের হাতটা ছাড়ল। বাড়ি ফেরার পথটা অনেকক্ষণ ওরা কেউ কোনো প্রশ্ন করল না। আরশান খানিক বাদে বাদে সকালের দিকে নিবিড় চোখে চাইছিল শুধু। কি ভাবছিল, কি দেখছিল তা সে জানে না। ততক্ষণে রোদ চড়ে গেছে আকাশে। তেজি নয়, মেয়েটি একটা রেশমি রোদ্দুর। ওরা ফিরেছে অন্য পথ দিয়ে, একটা পার্কের ভেতরে সাজানো গোছানো চমৎকার মাটির বনপথ দিয়ে। আরশানের এই ঘন ঘন চেয়ে থাকা দেখে সকাল উসখুস করে বলে উঠল, কি দেখছেন তাকিয়ে তাকিয়ে? আরশান একটা বড় নিঃশ্বাস ফেলে বলল, দেখছি না, ভাবছি। কি ভাবছেন? ভাবছি মানুষ কি করে এতটা নির্বোধ হতে পারে। নির্বোধ বলতে চাইছেন আপনি আমাকে? এবং বলতে চাইছিলাম এবং বলে ফেললাম। কি করে করলেন আপনি এত আহাম্মকের মতো একটা কাজ? সকালের মুখখানা অপমানে থমথম করে উঠল। সে জানে সে বিশাল বড়
একটা ভুল করে ফেলেছে। এই মানুষটার পাশে না থাকলে অচিন দেশের অচিন পথে তাকে নাস্তানাবুদ হতে হতো। এই মানুষটা গিয়ে পাশে দাঁড়াতেই সে বল ফিরে পেয়েছে। সে জানে দোষ 16 আনা তার, কিন্তু এমন হাবিজাবি উস্কানিমূলক কথা না বললে তো সকালের জেদ চাপতো না, তাই না? এমন ভৎসনার সুরে তাকে ফার্মের মুরগি বলাতেই তো সে উঠে পড়ে দৌড় লাগালো। অতএব দোষ শুধু সকালের একার নয়। সকাল মুখ ভোতা করে বলল, দোষ আপনারও রয়েছে। আরশান চমকে উঠে বলল, আমার দোষ? আমি বলেছি আপনাকে গাধার মতো মাঝ রাস্তা দিয়ে জগিং করতে? না, তা বলেননি, কিন্তু ফার্মের মুরগি বলেছেন। ওটা না বললে তো আমি আর ওভাবে ছুটতাম না। কথা শুনে আরশান ভারী হতাশ একটি নিঃশ্বাস ফেলল। আপনি সত্যিই পাগল। জানেন আপনি যে পাগল। আমি মোটেও পাগল নই, আপনি পাগল। আমি না, আপনি। আপনি বলেই রোজ রাতে বারান্দায় বসে একলা একলা কথা বলেন, হাসেন, নাচেন, আর কত কী যে করেন সব জানি আমি। সকাল বিস্ময়ে ফেটে পড়ে বলল, সর্বনাশ! আপনি কি করে জানলেন এসব? বললাম তো আমি সব জানি। জেনে শুনেই বলছি যে আপনার মাথা খারাপ। ভারী রাগ হয়ে গেল সকালের। এত এত স্পর্ধা কোত্থেকে পায় এই ছেলেটা? মুখে কোনো লাগাম নেই। আমার মাথা খারাপ, তাই না? আর আপনার মাথাটা তো একদম ঠিকঠাক। তাই তো মাঝরাতে ভায়োলিন বাজিয়ে লোকের ঘুম হারাম করেন। তারপর ভূতের মতো অন্ধকারে গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখেন, জঙ্গলে রাত কাটান। এসব তো ঠিকঠাক মাথার লক্ষণ নয়, তাই না? হ্যাং অন। মেয়ে দেখি মানে কি? মানে বোঝেন না? মাঝরাতে গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখেন কেন শুনি? হ্যাঁ, মতলব কি আপনার? আরশান বিরক্ত গলায় বলে উঠল, যত সব ফালতু কথা আপনার। সেদিন রাতে হঠাৎ চোখে পড়ল আমাদের বাড়ির বারান্দায় অচেনা একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তাই কৌতূহলবশত দাঁড়িয়ে লক্ষ্য করলাম আপনাকে। ব্যাস এতটুকুই। ওই রাস্তাটা ওদের বাড়ির ব্যাকইয়ার্ডের সাথে লাগোয়া। উঠানে এসে আরশান বলল, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি ঝটপট একটা শাওয়ার নিয়ে ব্রেকফাস্ট রেডি করছি। সকালের মনে পড়ল এই ছেলেটাকে তার সরি বলার কথা। একটা সরি বলতে গিয়ে কত কি ঘটে গেল। 2 মিনিটের জন্য কথা বলতে গিয়ে বাধা পড়ে গেল ঘন্টার পর ঘন্টা। তবে সকাল সূক্ষ্মভাবে টের পাচ্ছিল যে অস্বস্তি, বিরক্তি, ভয়, সংকোচ সমস্তটাই ছাপিয়ে অন্যরকম একটি অনুভূতি তার মস্তিষ্কে ভেতরটা আবিষ্ট করে তুলেছে ক্রমে ক্রমে। সেই অনুভূতিটির নাম ভালো লাগা। ভালো লাগতে তো দোষের কিছু নেই। জীবনের এসব ছোট ছোট ভালো লাগাকে দাম দিতে হয়। অথচ আজ ভোরবেলাতে এই মানুষটা ছিল তার চক্ষুশূল। এখন মনে হচ্ছে যেন আরেকটু সময় তার সাথে কাটাতে না পারলে কোথাও কিছু একটা ভীষণ ক্ষতি হয়ে যাবে। সকাল বলল, আপনার শাওয়ার নিতে কতক্ষণ লাগবে? 5 মিনিট। ঠিক আছে, আমি আসছি। সকাল চলে যাওয়ার পর আরশান দ্রুত গোসল সেরে নিল। এ তার রোজকার রুটিনের হেরফের খুব কম হয়। সে একা মানুষ, বাড়ির অন্যান্য সদস্যরা তাকে খুব একটা বিরক্ত করে না। বাবা মাঝে মাঝে ভালো কিছু রান্না হলে বা জরুরি কথা থাকলে ডেকে পাঠায়। এছাড়া শুক্রবার দিনে বাবা আর ভাইয়ের সাথে একত্রে মসজিদে জুম্মার নামাজটা আদায় করতে হয়। ব্যাস এইটুকুই তার পারিবারিক জীবন। এর উপরতলার কক্ষগুলোতে তার যাওয়া নেই বহু বছর। দরকারও পড়ে না। নিচে বেসমেন্টে তার বেডরুম, লিভিং রুম সবই আছে। শুধু চুলার ব্যবস্থা না থাকায় বাইরে ডেকের ওপর একটি গ্যাস স্টোভ বসিয়েছে সে। নিজের রান্না এখানেই সেরে নেয়। পারিবারিক সময় অতটা মিস করে না। একটা সময় ছিল যখন সত্যিকারই একজন মায়ের অভাব বোধ করত ভীষণভাবে। ফাহাদের মা আর তার নিজের বাবার 2 ছেলে মেয়ে নিয়ে যে পরিবারটাতে তাকে নিজেকে মানিয়ে নেওয়ার বৃথা চেষ্টা করেছে টানা অনেকগুলো বছর, লাভ কিছুই হয়নি। ক্রমে নিজে একজন বঞ্চিত, অযাচিত সদস্য হিসেবে আবিষ্কার করেছে শুধু। ভাগ্যের লিখন কি কেউ খণ্ডাতে পারে? তার অবশ্য একলা থাকতে খারাপ লাগে না আজকাল। বাবার জন্য পড়ে আছে এই বাড়িতে। বয়স 28 হলো।
এত বছর পর্যন্ত এ দেশের ছেলেমেয়েরা বাবা মায়ের সাথে এক বাড়িতে থাকে না, তারা আত্মনির্ভরশীল হতে চায়। আরশানও আর চায় না বিনা পয়সায় এই আশ্রয়স্থলে থাকতে। ভাড়া হিসেবে বাবাকে কিছু টাকা দেওয়ার চিন্তা করেছে সে। কয়েকবার বাবার সামনে কথাটি তুলেছে ঘুরিয়ে ফিরিয়ে। বাবা নাকচ করে দিয়েছেন, বলেছেন, শোনো হে, তোমরা নিজেদের আমেরিকান মনে করলেও অনেক বড় ভুল করবে। তোমাদের রক্তে বাংলাদেশ আছে, বাংলাদেশের সংস্কৃতি আছে, সেই সংস্কৃতিকে ভুলে যাওয়ার দুঃসাহস কখনো করো না। বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশে আরশানের কেটেছে শৈশবের টানা অনেকগুলো বছর। ফাহাদ আসার পর মাদার যখন ওকে একেবারেই সময় দিতে পারতেন না বা দিতে চাইতেন না, বাবা তখন আরশানকে বাংলাদেশে নিজের মায়ের কাছে পাঠিয়ে দিয়েছিলেন, মানিকগঞ্জ দাদুর বাড়িতে। আরশান চটপট ব্রেকফাস্ট তৈরি করে নিল। তার নাস্তা বলতে শুধু সিরিয়াল আর এক কাপ চা। কিন্তু আজ তো সে একা নয়, অনেক দিন বাদে অন্য একজন মানুষ তার ঘরে তার সাথে একত্রে বসে খাবে। আয়োজন তো একটু করতে হয়। চটপট 2টি ডিম পোস্ট করে ফেলল সে, পাউরুটি টোস্ট করে নিল, ফ্রিজ থেকে বের করে টেবিল গুছিয়ে রাখলো এগ স্যালাড, স্ট্রবেরি জ্যাম আর টার্কি সালামি। গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিল ফ্রেশ অরেঞ্জ জুস। টেবিলে সাজিয়ে রাখলো প্লেট, ছুরি, কাঁটা চামচ। তারপর অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে নিয়ে টেবিলে বসে সকালের জন্য অপেক্ষা করতে লাগলো। ঘড়িতে বাজে এখন 7:45। তাকে বাড়িতে থেকে বেরোতে হবে 8:15 মাঝে। অতএব ঘন্টাখানেক সময় পাওয়া গেল।